শাখা সিঁদুর পড়াইতো, মন্দিরে নিয়ে যেত আমার, আমি যাইতে যেতাম না। 3 মাস আমার হাতে কোনো ফোন ছিল না, আমার ফোনটাই কেটেছিল ওদের বাসায়। আমার বাবার সাথে আমি 2 দিন মাত্র কথা বলছি বাসায় থাকাকালীন। যখন কথা চলতো আমি জানতাম না যে সে হিন্দু। যেহেতু আমি ছোট থেকেই পর্দায় আবৃত ছিলাম, তো তার সাথে আমার এইভাবে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয় বন্ধুত্বের। তো হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। তো জানার পরে আমি সরে আসতে চাই। তো এর আগে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো, এখানে ওইখানে ঘুরতে নিয়ে যেত। তো তার সাথে আমার আপত্তিকর অনেক ছবি আমি তুলতে চাইতাম না, জোর করে তুলে এগুলো রেখে দিত তার ফোনে, জিমেল অ্যাকাউন্টে। তো এইভাবে কন্টিনিউ রিলেশন চলতে থাকে। তো আমি জানি সে আরো মুসলমান মেয়েদের সাথে এরকম তার সম্পর্ক ছিল। মুসলমান মেয়েদের নামগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না, কারণ তাদের প্রত্যেকের সংসার আছে বর্তমানে। তো এগুলো জানার পরে আবার শুনি যে চাপ করে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো জানার পরে আমি ওইখান থেকে সরে আসতে চাই, কিন্তু সে বিভিন্ন রকমের ছবি ভিডিওর মাধ্যমে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। যেহেতু আমার কোনো ভাই নাই, আমি আমার বাবা, আমি আমার ফ্যামিলির বড় সন্তান। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করাইছে। আমি 8 মাস এইভাবেই ছিলাম। 8 মাস পর সে আবার তার বন্ধুর মাধ্যমে আমাকে আবার বলে, মানে তাকে গ্রহণ করতে, সে মুসলমান হয়ে যাবে। তো আমি চিন্তা করছি যে মেয়ে মানুষের ইজ্জত তো একটা, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারাই নিয়ে আমি সংসার করবো। আমার চিন্তা ভাবনা এরকম ছিল। তো সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়, বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর ওইখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তো ওকে জানানোর পরে বাবাকে হুমকি দিচ্ছিল, ওইগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। বলতেছে অ্যাবার্শন না করলে বিয়ে শাদী করতে পারবে না। তো আমি আমার বাসায় বলার সাহস পাই নাই। তো এক ফ্রেন্ডের বাসায় চলে যায়, যাওয়ার পর ছেলের বাবারে ফোন দিই। ছেলের বাবারে ফোন দেওয়ার পরে ছেলের বাবা বলছে যে কিছুদিন ধৈর্য ধরো, তারপরে তোমার সাথে ওর বিয়ে মানে পড়াই দেবে, এরকম কিছু একটা। তারপর আমার এইখান থেকে গাজীপুর নিয়ে যাওয়ার পরে গাজীপুর জয়দেবপুর একজন উকিলের মাধ্যমে পিটোপিটো তাদের বাসায় গেছি। যেহেতু হিন্দু বাড়ি ছিল, আমি মানে টিকতে পারতাম না। 2 দিনের মাথায় আমার শরীর আলাদা লাগতো, নামাজ কালাম পড়তে দিত না। তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করছে এই পিটোপিটের মাধ্যমে। এরকম শাখা সিঁদুর পড়াইতো, মন্দিরে নিয়ে যেত আমার, আমি যাইতে 3 মাস আমার হাতে কোনো ফোন ছিল না, আমার ফোনটাই কেটেছিল ওদের বাসায়। আমার বাবার সাথে আমি 2 দিন মাত্র কথা বলছি বাসায় থাকাকালীন। যখনই ফোনে কথা বলতাম তখনই ওরা সামনে দাঁড়ায় থাকতো, কোনো কিছু বলতে পারতাম না। এরকম নির্যাতন শারীরিক মানসিক ভাবে রাত 3টা-4টা পর্যন্ত মারধর হইতো। পুরা পাড়াটাই ছিল হিন্দু, কেউ আগে আসতো না। পরে ওইখানকার মুসলমান সমাজরা জানাজানি হওয়ার পরে তারা আমার দেখতে আসার পরে বলতেছে যে একটা বিচার বসাবে। তো ওই দিনই 10টার দিকে পুলিশ বাসায় আসার পর আমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে আমাকে থানায় নিয়ে যায়, মোবাইল থানা। নিয়ে যাওয়ার পরে আমি পুলিশ অফিসারকে আলাদা রুমে নিয়ে আমি অনেক আকুতি মিনতি করি যে স্যার আমার বাসায় ফোন দেন, আমার এখান থেকে উদ্ধার করে। উনি আমার কোনো কথায় কোনো গুরুত্ব না দিয়ে আমাকে জয়দেবপুর হাজতে পাঠিয়ে দেয়। তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। তো সারাদিন আমার ওইখানে রাখার পরে রাত 10টার দিকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমি বাসায় চলে আসছি, ছেলেদের বাসায় গেছি। ওই দিন রাত্র 3টা পর্যন্ত মায়ের দূরে এরকম চলতেছে। আমার বলতেছে তুই একাই চলে যা। লাস্টে আমি চলে যেতে আসছি, তখনও যাইতে দেয় না। পরের দিন সকালে আমি বেরোয় আসার পরে ওইখানকার স্থানীয় মানুষজন ছিল, ওনার নাম ছিল মঞ্জুরুল। উনি আমার ফোন দেওয়ার পরে তাদের বাসায় নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তারা বিচার করে দিবে। ওনাদের বাসায় আমি 3 দিন অবস্থান করার পরে আমার মার কাছে তারা 1 লাখ টাকার দাবি করে। ওই ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আমার মা বলছে আমার মেয়েরা শুধু ফেরত দেন। লাস্টে ওইখানে 3 দিন থাকে, ওইখান থেকে আমার ফোন তারা নিয়ে যাওয়ার পর আমার মা বাবা বিচারের দিন আসার পরে বিচারের মধ্যে আমার সিগনেচার নেয়, 27 স্ট্যাম্পে সিগনেচার নেওয়ার পরে তারা থেকে টাকা পয়সা মীমাংসা করতেছে। লাস্টে আমি এখানে কান্না করতে সেন্সলেস হয়ে যায়। বলতেছে আমার একটা কথা বলার সুযোগ দেন, আমার পেটে বাচ্চা, মানে আমার কেউ কোনো কথা বলার সুযোগই দেয় না এখানে। লাস্টে আমার আম্মুর কাছে জোরপূর্বক 1.5 লাখ টাকা চলে যায়।
নিয়ে আসার পরে আমি বাসায় থাকি। বাসায় থাকার পরে আমার মাদ্রাসার যে প্রিন্সিপাল সে আমার একদিন ডাকার পরে আমার ঘটনা শোনার পরে ঢাকায় আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম আঙ্কেল উনি আমার নিয়ে গাজীপুর মেট্রোপলিটনে যায়। যাওয়ার পরে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে তারা মামলা নেয়। এর আগে কোনো মামলা টামলা নেয় নাই। তো পুলিশে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মেয়েরা যারা 10টার দিকে আপনারা ছাইড়া দিলেন, একা মেয়ে মানুষ কেন ছাড়লেন? বললো যে ওইখানকার ওলামা ইকরামরা মেয়ের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল, এর জন্য মেয়েরা আমরা হাজতে পাঠাচ্ছিলাম। প্রশাসনের কাছে আমার প্রশ্ন এইটাই, আমার যদি সেফটির জন্য ওরা 10টার দিকে সকালে নিয়ে যাওয়া হয়, আর 10টার দিকে যখন আমার ছাইড়া দিচ্ছে তখন প্রশাসনের সেফটি কোথায় ছিল? তারা তো ঠিকই বাসায় ছিল, তখন তো কোনো ওলামা ইকরাম আসে না আমার সেভ করার জন্য, কোনো প্রশাসন আসে না আমার সেভ করার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমার 10টার দিকে ওইখানে তারা কিভাবে ছেড়ে দিল? ওইখান থেকে বাসে আসি, মামলা চলতেছে এখনো 6 মাস হয়ে যায়, এখনো কোনো চার্জশিট দিচ্ছে না। আমি তাকে মেসেজ বারবার করলে সে কোনো কথার গুরুত্ব দিচ্ছে না। সে বলতেছে আরো সময় লাগবে, আরো সময় লাগবে। উল্টা পাল্টা বলে দেয়। থানায় গেছি আমি এর আগে 3-4 বার একাই গেছি, যার পরে এই উল্টা পাল্টায় কথা বলতেছে সময় লাগবে। এখনো তদন্ত করতেছি বর্তমানে, এই চলতেছে। ওই পাশ থেকেও ফোন দিয়ে হুমকি দিচ্ছে। ছেলের 17 দিনের মাথায় জামিন হয়ে গেছে, কিন্তু জামিন উল্লেখ করে আমাদের নাকি 2.5 লক্ষ টাকা দেওয়া, কিন্তু আমার আম্মুর 1.5 লাখ টাকা দেওয়া, ওইগুলোর বয়স রেকর্ড আমার কাছে আছে।